মুখস্থ ছাড়াই টেন্স তোমরা জানবা আজকে। প্রাইমারি লেভেলে তোমরা ইংরেজি পড়ছো, হাই স্কুল লেভেলে ইংরেজি পড়ছো, তাও তোমরা এখনো টেন্স জানো না। আসলে টেন্স মুখস্থ করার বিষয় না, এটা বোঝার বিষয়। গণিত যেভাবে তুমি বুঝেছো টেন্সও সেভাবে তোমাকে বুঝে বুঝে বুঝতে হবে, এটা মুখস্থ কোনো কিছু নেই। এখন জানবা তুমি টেন্স কি জিনিস। গত ক্লাসে তোমরা দেখছিলা সাবজেক্টের সাথে ভাব, যেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সগুলো যেগুলো দেখানো হয়েছিল। আমি ডাকি আই কল, আমি যাই আই গো, আমি খাই আই ইট, এভাবে প্রেজেন্ট ফর্মগুলো দেখানো হচ্ছে। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য মর্নিং, আমি সকালে আমার বন্ধুদের সাথে খেলি। এভাবে তোমাদেরকে গত ক্লাসে দেখানো হয়েছে, যেগুলো একটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, বর্তমান কাজটা অনির্দিষ্টকালের জন্য। আজকে আসলে আমরা যে কথা বলি, কথা কতভাবে বলা যায়, কোন কোন সময়ে আমাদের কাজগুলো কমপ্লিট হয়, কিভাবে হয়, এগুলো ইংরেজিতে কিভাবে করা হয়, সবগুলো ডিটেলস জানতে পারবা। দেখতে থাকুন। এখানে দেখবা আমি লিখি, আই রাইট। তোমরা জানো আই মানে আমি, রাইট মানে লেখা। আমি লিখি, আমি লিখেছিলাম, আই রট। এখানে এখন তুমি প্রশ্ন করতে পারো আই রট কেন হলো। তোমরা প্রথম ক্লাসে দেখছিলা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে রট কথাটা, এটা আছে পাস্ট ফর্ম। ভার্বের তিন ফর্মের মধ্যে মিডল ফর্মটা যেটা পাস্ট ফর্ম, সেটার জন্য যখন পাস্ট অতীত কথা চলে আসবে তখন সেই ফর্মটা বসবে সাবজেক্ট কর্তার সাথে। অতীত এটা করা হয়ে গেছে অলরেডি। আমি লিখেছিলাম, এই জন্য আই রট। আমি লিখব, এখানে আই উইল রাইট। এখন তোমার প্রশ্ন এখানে উইল কেন হলো। এই যে এখানে কথা নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ ভবিষ্যৎকালে আমি লিখব, ভবিষ্যতে আমি লিখব, এখন না, অতীতেও না, ভবিষ্যতে। এই জন্য উইল নিয়ে আসা হয়েছে, আই উইল রাইট। মডার্ন গ্রামে তোমরা হয়তো জানো যে শেলও ব্যবহার করা যায়, উইলও ব্যবহার করা যায়, কিন্তু মডার্ন গ্রামে আধুনিক যুগে উইল ব্যবহার করলেই হয়ে যাবে, শেল ব্যবহার কোনো প্রয়োজন নাই। আই উইল রাইট, আমি লিখব। এভাবে তুমি জাস্ট ভার্বগুলো চেঞ্জ করবা, ভবিষ্যতের যে কোনো কথা বলতে পারবা। আমি লিখবো, আমি খাবো, আই উইল ইট। আমি খেলবো, আই উইল প্লে। ওকে, আমি লিখছি, এটা কি কন্টিনিউয়াস, মানে চলন্ত, চলতেছে কাজটা, কাজটা চলতেছে। আই এম রাইটিং। এখন তোমার প্রশ্ন হচ্ছে এম কেন ব্যবহার হইল, রাইট থেকে রাইটিং কেন হলো। আমি লিখছি, এই যে কাজটা কন্টিনিউয়াস বোঝানো হয়েছে। এই কন্টিনিউয়াসের যে ফর্মটা, স্ট্রাকচার, গঠন প্রণালী, সেটা হচ্ছে সাবজেক্টের সাথে বিভাব। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হলে, কাজটা চলন্ত হলেই সেটাকে বিভাবে নিয়ে আসতে হবে, সাবজেক্টের পরে একটা বিভাব নিয়ে আসতে হবে। সেটা যে টেন্সের হবে সেই টেন্সের বিভাব হবে। একটু পরে বিস্তারিত আরো জানতে পারবা। সাবজেক্ট প্লাস বিভাব প্লাস মূল ভাবের সাথে আইএনজি। ভি ওয়ান বলতে মূল ভাব, প্রেজেন্ট ভাবের যে তিনটা ফর্ম, প্রথম ফর্মটা মূল ভাবের সাথে আইএনজি, এটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে চলছে, কাজটা চলছে। তাহলে আমি লিখছি, আই এম রাইটিং। ক্লিয়ার? আমি লিখছিলাম, এটা হচ্ছে অতীতকালে চলে গেল, আমি লিখেছিলাম, অলরেডি লেখা হয়েছে। এখন আই ওয়াজ রাইটিং, যে লাম কথাটা নিয়ে আসা হয়েছে। বিভাগ হচ্ছে এমিজার, এমিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। যে আই এর ক্ষেত্রে ওয়াজ হয়, আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম, বিভাগ চলে আসছে, ভাবের সাথে আইএনজি স্ট্রাকচার অনুযায়ী চলে আসছে। তারপর আমি লিখেছি, লিখেছি বলতে এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে। আমি খেয়েছি, আমি লিখেছি, আমি গিয়েছি, আমি শুনেছি, এই মাত্র কাজটা শেষ হয়েছে। এগুলো কথার জন্য এটা হচ্ছে গ্রামারের ভাষায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অলরেডি কাজটা করা হয়ে গেছে, কিন্তু ওটা এখনো বলা হচ্ছে, ওটা বিদ্যমান ফলাফলটা এখনো আছে, এই জন্য এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি খেলেছি, আমি লিখেছি, আমি শুনেছি, আমি পড়েছি, আমি গিয়েছি, আমি লিখেছি, এখানে বোঝানো হচ্ছে আই হ্যাভ রিটেন। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার, গঠন প্রণালী হচ্ছে কি, সাবজেক্ট প্লাস হ্যাভ ভাব নিয়ে আসতে হবে টেন্স অনুযায়ী, সময় অনুযায়ী। হ্যাভ ভাব, ভার্বের থ্রি ফর্ম, যেটা ভার্বের যে তিনটা ফর্ম জানো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের তিন ফর্ম নিয়ে আসতে হবে, থ্রি ফর্মটা যেটা এখানে নিয়ে আসা হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে রাইট হচ্ছে প্রথম ফর্ম, মূল ভাব যেটাকে বলা হয়। রট হচ্ছে পাস্ট ফর্ম, রিটেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে ভার্বের থ্রি ফর্ম যেটা বলা হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মূল ভাব, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থ্রি ফর্ম, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি যেটাকে বলা হয়। তাহলে
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস ভার্বের থ্রি, অর্থাৎ আই হ্যাভ রিটেন আমি লিখেছি, আমি খেয়েছি, এগুলো এভাবে হয়। আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ গান আমি গিয়েছি। এখন এগুলো ফার্স্ট পারসন। সেকেন্ড পারসনের ক্ষেত্রে তুমি দেখবা, তুমি লেখো ইউ রাইট, ওকে, তুমি লিখেছিলে, পাস্ট ফর্ম ইউ রট, তুমি লিখবে, ইউ উইল রাইট, তুমি লিখছো, ইউ আর রাইটিং কন্টিনিউয়াস টেন্স, তুমি লিখছিলে, অর্থাৎ অতীতে তুমি লিখছিলে। ইউ ওয়াজ রাইটিং, ওয়াজ নিয়ে আসা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে প্রেজেন্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তোমরা জানো এগুলো। আই আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। এই যে তুমি, তুমি লিখছো, ইউ আর রাইটিং, এখানে দেখবা আমি লিখছি, আই এম রাইটিং, এখানে এম, আই এর ক্ষেত্রে এম হয়, ইউ এর ক্ষেত্রে আর হয়। এটা তুমি একটু পরে আরো বিস্তারিত জানতে পারবা। তাহলে তারপর তুমি লিখেছো, তুমি লিখেছো, ইউ হ্যাভ রিটেন, থার্ড পারসন রিতা লিখে, রিতা রাইটস। এই যে বিষয়টা হচ্ছে এগুলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এই জন্য নেওয়া হয়েছে। আসলে কখন ভাবের সাথে কি বসে এগুলো দেখানোর জন্য। রিতা লিখে, রিতা রাইটস, ভাবের সাথে এর যোগ হয়েছে। তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার বলতে একজন, থার্ড পারসন আমি আমরা তুমি তোমরা বাদে সব থার্ড পারসন। সব থার্ড পারসনের মধ্যে যেটা এক বচন যদি হয় সাবজেক্টটা, যেমন রিতা এক বচন, হি এক সে এটা এক বচন, সি এক বচন, আবার দে প্লুরাল এটা হচ্ছে বহু বচন। এক্ষেত্রে ভাবের সাথে এস বা ইয়ের যোগ হবে না, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, শুধু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। রিতা লিখে, রিতা রাইটস, রিতা লিখেছিল, পাস্ট ফর্ম রিতা রট, ওকে, রিতা লিখবে, রিতা উইল রাইট, রিতা লিখছে, রিতা ইজ রাইটিং, এই যে ইজ নিয়ে আসে, যখন থার্ড পারসন হবে সাবজেক্ট তখন ইজ হবে। রিতা ইজ রাইটিং, রিতা লিখছে, রিতা লিখছিল, রিতা ওয়াজ রাইটিং, রিতা লিখেছে, রিতা হ্যাজ রিটেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এরপর এখন আমি তোমাকে দেখাবো যে এই টেন্সগুলো কিভাবে আমরা জানবো কোনটা কোন টেন্সে পড়ছে। আসলে টেন্স কি জিনিস, টেন্স কি আদৌ মুখস্থ করা লাগে কিনা কিছুক্ষণ পরেই দেখতে পাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে আমরা অনায়াসে কিভাবে লিখতে পারি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ কাজটা হয়ে গেছে, এটা কিভাবে অনায়াসে লিখতে পারি। এখন চুলচেরা বিশ্লেষণ তোমরা দেখবা, যেটা আর কখনো তোমার মাথা থেকে আউট হবে না, তোমার মাথায় আজীবনের জন্য এটা গেঁথে যাবে। দেখতে থাকো। তাহলে এগুলো তো সব সেম, জাস্ট সাবজেক্টগুলো চেঞ্জ হয়েছে, ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো আমি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এই যে বল করে দিই, মুছে দিই, থার্ড পারসন দিয়ে আমি বোঝাবো একটু পরেই, দেখতে থাকো। এখন দেখো ধরো টেন্স কি জিনিস, টেন্স কিসের উপর ভিত্তি করে শ্রেণীকরণ করা হয়েছে। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। এটা ক্রিয়ার কাল বলতে কি কাজের সময়, কাজটা কখন হয়েছে। টেন্স মূলত দুইটা জিনিসের উপর, একটা কাজকে একজন যে কাজটা করলো, এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে শ্রেণীকরণ করা হয়। এটা কোন সময় হলো কাজটা, এটা হচ্ছে টাইম, সেটা বর্তমান, প্রেজেন্ট, বর্তমান। যেমন আমি লিখলাম, এটা হচ্ছে বর্তমান না, এটা অতীত। আমি লিখছি, এটা হচ্ছে বর্তমান, প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট টাইম যেটাকে বলা হয়েছে, টাইম অনুসারে টেন্সটাকে তিন সময়ে শ্রেণীকরণ করা হয়েছে। প্রেজেন্ট, বর্তমান, পাস্ট, অতীত যে কাজটা অলরেডি হয়ে গেছে, আমি লিখলাম, এটা অতীত। প্রেজেন্ট, আমি লিখছি, বর্তমান। তারপর হচ্ছে ভবিষ্যৎ, আমি লিখব, ভবিষ্যৎ। এটা হচ্ছে সময়ের উপর ভিত্তি করে কাজটা কখন ঘটিত হলো, সংঘটিত হয়েছে, তার উপর ভিত্তি করে সময়ের উপর ডিপেন্ড করে শ্রেণীকরণ করা হয়েছে। প্লাস কাজের অবস্থা, দুইটা জিনিস এখানে মাথায় রাখবা। প্রতিটি সময়ে আবার কাজটার অবস্থা আছে। প্রেজেন্ট
বর্তমান সময়ে কাজটা চলছে বা হয়েছে। কাজের অবস্থা সাধারণত দুই ধরনের হয়, কাজটা হয়েছে, চলছে বা শেষ হয়েছে। কাজের অবস্থা সাধারণত দুই ধরনের হয়, কাজটা চলছে বা হয়েছে। চলছে বলতে কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি যোগ হবে, আর শেষ হয়েছে আমি লিখেছি, আমি খেয়েছি, আমি গিয়েছি বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটাকে বলা হয়। আর যেটা হচ্ছে অনির্দিষ্ট, কোন সময়, সেটা বর্তমান হতে পারে, অতীত হতে পারে, ভবিষ্যৎ হতে পারে, সেটার কোনো অবস্থা নাই, অনির্দিষ্ট, সেটা হচ্ছে ইনডিফিনিট বলা হয়। ইনডিফিনিট, ইনডিফিনিট। এখন রিতা লিখে, রিতা রাইটস, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বর্তমান ফর্ম। রিতা রাইটস লিখে, এটা কোনো কাজের অবস্থা বোঝাচ্ছে না। এই যে আমি দেখালাম একটা টেন্স দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, সময় এবং অবস্থা। কোন সময়ে, ওই সময়ের অবস্থা, কাজের অবস্থাটা, কাজটা হচ্ছে না কাজটা হয়ে গেছে, এখানে কিন্তু কিছুই বোঝাচ্ছে না। বর্তমানে হচ্ছে বা হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে অনির্দিষ্ট। এই জন্য এটাকে বলা হয় কি, প্রেজেন্ট ইনডিফিনিট। রিতা লিখে। আবার এটাকে যদি পাস্টে নিয়ে যাও, রিতা লিখলো, অতীতেও একই অবস্থা, কোনো কাজের অবস্থা বোঝালো না, কাজটা চলছিল বা শেষ হয়েছিল এরকম বোঝায়নি, অনির্দিষ্ট, ওটাকে পাস্ট ইনডিফিনিট সেজন্য বলা হয়। রিতা লিখে, রিতা রাইটস। এখন তারপর আছে দ্বিতীয় নাম্বার, রিতা লিখেছিল। নাম্বারটি অতীত, যেটা বোঝাইলাম একটু আগে, রিতা লিখেছিল, অতীতে কিন্তু এটা হয়েছে কিন্তু কাজের অবস্থা বোঝায়নি, কাজটা শেষ হয়েছিল না চলতেছিল এরকম বোঝায়নি, এই জন্য এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? রিতা লিখবে, রিতা উইল রাইট, এটা একটু আগে বোঝানো হয়েছে। রিতা লিখবে, ব কথাটার জন্য উইল ব্যবহার করা হয়েছে। ওকে, রিতা লিখছে, এখন আসলে বিষয়টা বুঝতে পারবা। রিতা ইজ রাইটিং, এখানে সময় হচ্ছে লিখছে বলতে কি প্রেজেন্ট, বর্তমান সময়ে। আর অবস্থা কি বোঝানো হয়েছে, কাজটা চলতেছে, অবস্থা বোঝানো হচ্ছে কাজটা চলতেছে। অর্থাৎ রিতা লিখতেছে বা রিতা লিখছে, এটা বর্তমান সময়ের অবস্থা এবং বর্তমান সময় এবং অবস্থা দুটাই বোঝানো হয়েছে। তাহলে একটা টেন্স ডিপেন্ড করে দুইটা জিনিসের পর, সেটা কোন সময় এবং কাজের অবস্থার উপর ভিত্তি করে। কোন সময় এবং কাজের সময় হচ্ছে বর্তমান, রিতা লিখছে বর্তমান, আর কাজটা শেষ হয়েছে না চলতেছে, চলতেছে। এখন বিষয়টা হচ্ছে দুইটা ভাব কেন আসে একটা টেন্সে, ইজ, রিতা ইজ বিভাব আসছে, তারপর রাইটিং ভাবের সাথে আইএনজি, এই যে ইজ নিয়ে আসা হয়েছে এখানে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, এটার জন্য একটা ভাব নিয়ে আসা হয়েছে কোন সময়। ভেরি ইম্পর্টেন্ট। রিতা ইজ রাইটিং, রিতা ইজ কেন নিয়ে আসা হয়েছে, কোন সময়ে। এখানে এম ইজ আর, এর ক্ষেত্রে এম থার্ড পারসন হলে ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দে আর প্লুরাল হলে থার্ড পারসন আর হয়। তাহলে বিষয়টা হচ্ছে যেটা বোঝাতে চাচ্ছি, বি ভাব প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে। এখন বি ভাবের প্রেজেন্ট ফর্ম দ্বারা কি বোঝানো হয়েছে, বর্তমান সময়টাকে। তাহলে কাজের অবস্থা বোঝানোর জন্য ভাবের সাথে আইএনজি এবং কোন সময় সেটা বোঝানোর জন্য বিভাব, বিভাবের প্রেজেন্ট ফর্ম। এখানে দেখবা বিভাব কোনগুলো, এম ইজ আর প্রেজেন্ট ফর্মের জন্য, এম ইজ আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সময়টা প্রেজেন্ট বর্তমান, অবস্থা বোঝানোর জন্য ভাবের সাথে আইএনজি ব্যবহার করা হয়েছে। কাজের অবস্থা, কাজটা চলতেছে নাকি হয়ে গেছে, যদি চলতেছে তাহলে ভাবের সাথে আইএনজি মাস্ট যোগ করতেই হবে, যদি চলতেছে ভাবের সাথে মাস্ট আইএনজি যোগ করতে হবে। আর যদি কোন সময়, সেটা প্রেজেন্ট সময়, বর্তমান সময় হলে বিভাবে প্রেজেন্ট ফর্ম এম ইজ আর ব্যবহৃত হবে। ভেরি ইম্পর্টেন্ট। এখন বিষয় হচ্ছে রিতা লিখছিল, রিতা ওয়াজ রাইটিং, ভেরি ইম্পর্টেন্ট। রিতা কখন লিখছিল, অতীতে, অতীতকাল নিয়ে আসার জন্য বিভাবে পাস্ট ফর্ম বসানো হয়েছে ওয়াজ ওয়্যার। কি ওয়াজ ওয়্যার, রিতা ওয়াজ
পাস্ট ফর্ম নিয়ে আসা হয়েছে অতীতকালটা বোঝানোর জন্য, কাজের অবস্থা বোঝানোর জন্য ভাবের সাথে আইএনজি বসানো হয়েছে। রিতা ওয়াজ রাইটিং, রিতা লিখছিল, কখন লিখছিল? অতীতে লিখছিল। তাহলে ক্লিয়ার, দুইটা ভাব কেন নিয়ে আসা হয়েছে ক্লিয়ার। একটা ভাব হচ্ছে সময়, কোন সময়? বর্তমান সময়ে না অতীত সময়ে? বর্তমান সময়ের জন্য এম ইজ আর, পাস্ট অতীতকালের জন্য ওয়াজ ওয়ার। এখন তুমি প্রশ্ন করতে পারো বর্তমান সময়ের জন্য এম ইজ আর, এম ইজ আর কখন এম, কখন ইজ, কখন আর। চার্ট দেখবা তুমি, আই এর ক্ষেত্রে হয় এম, ইউ এর ক্ষেত্রে হয় আর, উই এর ক্ষেত্রে হয় আর, হি সি এর ক্ষেত্রে হয় ইজ। ক্লিয়ার? আর পাস্টের ক্ষেত্রে কি হয় কখন? যখন অতীতকাল বোঝানো হবে তখন দেখবা হি সি ওয়াজ হবে, দে ওয়ার হবে, বয় ওয়ার প্লুরাল হলে, ট্রি ওয়ার হবে প্লুরাল, যেটা হচ্ছে পাস্ট। ক্লিয়ার? তাহলে যেটা আমি কনসেপ্টে তোমাদের বোঝাচ্ছি যে দুটা ভাব নিয়ে আসা হয়েছে এর জন্য, একটা হচ্ছে তোমার কাজের সময়টা বোঝানো হবে, যেটা প্রেজেন্ট ফর্ম, বর্তমান সময় না অতীত সময় না ভবিষ্যৎ সময়। ওয়াজ সেটা কি বোঝানো হয়েছে? বর্তমান সময়, ভাবের সাথে আইএনজি, কাজের অবস্থা বোঝানো হয়েছে, কাজটা চলছে বা চলছে না। এবার আরেকটা বিষয় দেখো, রিতা লিখেছে, রিতা হ্যাজ রিটেন, এখানেও দুইটা ভাব নিয়ে আসা হয়েছে। যখন কাজটা কোনো শেষ হয়ে গেছে, তার ফলাফল বা বিদ্যমান এখন রয়েছে এরকম, আমি খেয়েছি, আমি লিখেছি, আমি গিয়েছি, আমি শুনেছি, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। এটা দুইটা হ্যাভ ভাব নিয়ে এসেছে, প্রেজেন্ট কাজটা শেষ হয়েছে বোঝালেই হ্যাভ ভাব, লিখেছে, খেয়েছে, গিয়েছে। ভাবের থ্রি ফর্ম নিয়ে আসা হয়েছে, হ্যাভ ভাবের সাথে ভাবের তিন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা ভাবের থ্রি ফর্ম বলা হয়। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলেই হ্যাভ ভাব নিয়ে আসতে হবে। আই এখন কথা হচ্ছে হ্যাভ ভাব হচ্ছে হ্যাভ, এখানে হ্যাজ, হ্যাজ হচ্ছে কেন তোমরা জানো, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়, আই এর ক্ষেত্রে হ্যাভ হয়, উই এর ক্ষেত্রে হ্যাভ হয়। চার্ট দেখবা তখন হ্যাভ, উই হ্যাভ হয়, আই হ্যাভ হয়, ইউ হ্যাভ হয়। থার্ড পারসন হলে রিতা হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ, দে হ্যাভ হয়। ক্লিয়ার? আশা করি সম্পূর্ণটা বুঝতে পারছো। তাহলে টেন্স খুবই সোজা, টেন্স তোমাকে মুখস্থ করা লাগবে না, টেন্স বুঝতে হবে। সামারি অফ ক্লাস, ক্লাসে সামারি তোমরা জানলা, তাহলে 6টা টেন্স তোমাকে জানতে হবে ইংরেজি কথা বলার জন্য। কি কি? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, রিতা লিখে, রিতা রাইটস, রিতা লিখেছিল। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, রিতা রট। রিতা লিখবে, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, রিতা উইল রাইট। রিতা লিখছে, রিতা ইজ রাইটিং, যেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা কাজটা চলতেছে। সামারি কি বুঝলা? কাজটা কোন সময় হচ্ছে এবং কাজের অবস্থা। সময়ের জন্য বিভাব ব্যবহৃত হচ্ছে, প্রেজেন্ট ফর্মের জন্য এম ইজ আর, পাস্ট ফর্মের জন্য ওয়াজ ওয়ার, আর কাজটা চলতেছে এই জন্য ভাবের সাথে আইএনজি। সামারি ক্লাসের রিতা লিখছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 5 নাম্বার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রিতা লিখছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রিতা লিখছিল। এখানে দুইটা ভাব কেন বসানো হয়েছে? একটা হচ্ছে পাস্ট সময়টা অতীতকালে বোঝানোর জন্য, আর কাজের অবস্থার জন্য ভাবের সাথে আইএনজি বসানো হয়েছে। সামারি অফ ক্লাস, রিতা লিখছিল। ক্লিয়ার? রিতা লিখেছে, রিতা হ্যাজ রিটেন, কাজটা এইমাত্র শেষ হয়েছে। আমরা খেয়েছি, আমরা গিয়েছি, আমরা শুনেছি, এরকম কথার ক্ষেত্রে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তোমরা জানো, সাবজেক্ট প্লাস হ্যাভ ভাব প্লাস ভার্বের থ্রি ফর্ম। রিতা হ্যাজ রিটেন, আমি লিখেছি। আই হ্যাভ রিটেন, আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন, আমি পড়েছি। আই হ্যাভ রেড, রিড, রেড, রিড, যেটা হচ্ছে ভার্বের তিনটা ফর্ম। রিডের হয় রিড, পাস্ট ফর্ম হয় রেড, আর যেটা ভার্বের থ্রি ফর্ম পাস্ট পার্টিসিপল, রিড, রিড, রেড, রিড। তাহলে আমি পড়েছি, আই হ্যাভ রিড। আমি শুনেছি, আই হ্যাভ লিসেন্ড। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। এভাবে তোমাকে
সাবজেক্টগুলো চেঞ্জ করে প্লাস ভাবগুলো চেঞ্জ করে তোমাকে শত শত বাক্য তৈরি করতে হবে, হাজার হাজার বাক্য তৈরি করতে হবে এই স্ট্রাকচার অনুযায়ী। প্র্যাকটিস মাস্ট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতেই হবে। ইউ মাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস উইথাউট প্র্যাকটিস ইউ উইল নট এভার এজ এ গুড ফুল ইংলিশ স্পিকার। প্র্যাকটিস ছাড়া তুমি কখনোই ভালো ইংলিশ স্পিকার হতে পারবা না। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ডেইলি, অনলি 1 আওয়ার অর হাফ আওয়ার, প্রতিদিন আধা ঘন্টা অথবা 1 ঘন্টা ইংলিশ দিয়ে প্র্যাকটিস করবা। মাত্র 2 মাস ক্লাস করো, তুমি তোমার যে উন্নতি, তুমি 10 বছরে যা শিখুনি তাহলে 2 মাসে শিখবে ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি। আগামী ক্লাস দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রতিটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, মাত্র 2 মাসে একদিন পর পর ক্লাস দিব। এবং ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি তুমি অনলাইন আমার কোর্স করতে চাও তাহলে কমেন্টে জানাই দিও। তোমাদেরকে নিয়মের মধ্যে থাকলে তোমরা আরও দ্রুত শিখতে পারবা। আমি অনলাইন রাত 9টার পর ক্লাস নিই। তো সবাইকে প্র্যাকটিস করার জন্য অনুরোধ করা হচ্ছে। আল্লাহ হাফেজ।